ফজরের আজানের পরেই বিছানা ছেড়ে দেওয়ার অভ্যেস আপনার ছোটবেলা থেকেই। আপনি নাজির হোসেন বিশ্বাস, ঠিকানা চোয়া, হরিহরপাড়া, মুর্শিদাবাদ। বিয়ের পরেও অভ্যাস পাল্টায়নি লিখেছেন। আরও লিখেছেন, ভোরের বাতাসে নিত্য হেঁটে আসি, তারপর নিজের হাতে চা বানিয়ে ঘরে এসে বসি, শেলফ থেকে বই নিয়ে 2-4 পৃষ্ঠা উল্টাই। এমন সময় রূপসা আমার মুখটা তুলে ধরে দেবতাকে অঞ্জলি দেবার মতো করে সামনে এসে বসে। আমি ওর চোখের দিকে লক্ষ্য করি। সেখানে লেখা, এত বই পড়লে চোখটা বাঁচবে। আসলে আমার গৃহিণীর ঠোঁট নয়, চোখ কথা বলে। সেখানে তার অব্যক্ত ভাষা আমাকে পড়ে নিতে হয়। সর্বদা আশঙ্কায় থাকে বরের চোখের ভাষা যেন হারিয়ে না যায়। আজ সেই গল্পই তোমাকে শোনাবো প্রাত্যহিকী। তখন আমার বয়স কত, 22 কি 23। এক বন্ধুর বোনের বিয়ে উপলক্ষে উপস্থিত ছিলাম। বন্ধুর বোনটি বিয়ের সাজে সজ্জিত হয়ে বসে, চোখ মুখ থেকে খুশি ভাব 7 রঙা আলোর মতো বিচ্ছুরিত হচ্ছে। কি অপরূপ সেই দৃশ্য! চোখের ভাষা যে এমন বাংময় হয় আমার কাছে কল্পনাতীত ছিল। কতক্ষণ যে সেদিকে চেয়েছিলাম। সম্বিত ফিরল বিবাহ বাসরের গণ্ডগোলে। পাত্রপক্ষ বিয়ে ভেঙে দিয়ে উঠে গেছে। বিবাহ বাসর তখন শ্মশান ভূমি। সানাই থেমে গেছে, কোণের সাজ গেছে লেপ্টে। ঘরের কোণে চুপ করে বসে, তার মুখে কোনো কথা নেই, কিন্তু চোখের 2 কোল বেয়ে জলের ধারা বইছে। বিয়ে ভেঙে যাবার কারণ হল বন্ধুর বোনটি মুখ বধির। অবাক হলাম, যে চোখে সমুদ্রের আহ্বান, তার চোখের ভাষা শিল্পীর তুলির টানের থেকেও অনুপম। তার মুখটা তুলে শুধালাম, কাঁদছ কেন? সে কি আমার কথা শুনতে পেল? ভিক্টর হুগোর বলা কথাটা স্মরণে এলো, যখন একজন মহিলা আপনার সঙ্গে কথা বলেন, সে তার চোখ দিয়ে কি বলে তা শুনুন। আমি সত্যি যেন তার চোখের ভাষা পরিষ্কার পড়লাম। সে আমাকে তার অসহায়তার কথা বলছে। আগুপিছু না ভেবে বলে ফেললাম, আমি রূপসাকে বিয়ে করতে রাজি। তারপরে লক্ষ্য করলাম কনের চোখে খুশির জল ছবি। সেই থেকে রূপসাকে নিয়ে ঘর করছি। আমি যে তার চোখের ভাষা খুব ভালো পড়তে পারি, তাই সে আমার চোখ নিয়ে একটু বেশি উদ্বিগ্ন। তার চোখের ভাষা পড়ার লোক যেন কোনোভাবেই হারিয়ে না যায়। নাজির হোসেন বিশ্বাস, চোয়া, হরিহরপাড়া, মুর্শিদাবাদ। আপনাদেরই চোখে চোখে কথা বলা অনন্ত অনন্ত কাল ধরে চলুক। রতন কুমার নাথ লিখেছেন কৃষ্ণনগর, নদিয়া থেকে। ভাষা তো সবরই আছে। নীল আকাশ, অগণিত নক্ষত্রের দীপ্যমানতা, গভীর অরণ্যের গহনতা। এই বিশ্বে কেউ তো ভাষাহীন নয়, তাহলে চোখের ভাষা থাকবে না কেন? শিবিরাজার কাছে যে আক্রান্ত বাজ পাখিটা আশ্রয়ের খুঁজে উড়ে এসেছিল, তার 2টি চোখের ভাষাতেই রাজা বুঝেছিলেন তার প্রাণ ভিক্ষার করুণ আর্জির কথা। তোমার তো মহেশের কথা অবশ্যই মনে আছে প্রাত্যহিকী। গফুর যখন তার কাঁসার থালাটা বন্ধক দিয়ে টাকা ধার নিল, আর সেই টাকায় দরিয়াপুরের খোয়ার থেকে মহেশকে উদ্ধার করে আনলো, তখন গফুর মহিষের চোখের দিকে তাকিয়ে যা দেখেছিল শরৎচন্দ্রের ভাষায়, তা হল ক্ষুধাতুর কালো চোখের সজল উৎসুক দৃষ্টি। তাই তো সঙ্গত কারণেই বলা হয়, চোখ মনের আয়না।
আবার রবীন্দ্রনাথের সেই মূল্যপ্রাপ্তি কবিতার সুদাস মালি যখন তার মালাটি কাউকে বিক্রি না করে সরাসরি চলে এলো ভগবান বুদ্ধের কাছে, তখন বুদ্ধের দিকে তাকিয়ে সে মুগ্ধ বিস্ময়ে দেখল বসেছেন পদ্মাসনে প্রশান্ত প্রসন্ন মনে নিরঞ্জন আনন্দমূরতি, দৃষ্টি হতে শান্তি ঝরে, স্ফুরিছে অধর পরে করুণার সুধাহাস্য জ্যোতি। সবশেষে বলি বাড়ির এক পশুর কথা, একটি বিড়াল। মাঝে মাঝে সে ঘর দুয়ার নোংরা করে দিত বিশ্রীভাবে। ক্রুদ্ধ হয়ে লাঠি হাতে তেড়ে যাই তার দিকে। বেচারা বিড়ালও লাঠির আঘাত সহ্য করে দৌড়ে পালায়। আবার পর মুহূর্তেই দু চোখে এমন এক করুণ চাউনি নিয়ে আসে, তার সেই অব্যক্ত প্রার্থনায় মন ব্যথাহত হয়ে ওঠে। চোখেরই ভাষায় মুগ্ধ কবি জীবনানন্দ লিখেছিলেন, পাখির নীড়ের মতো চোখ। টেনিসন লিখেছিলেন, নীরব প্রার্থনার ঘর। আর তাই মনে হয় চোখ যেন অসংখ্য অনুভূতির বিচিত্র গন্ধময় এক উদ্যান। রতন কুমার নাথ, কৃষ্ণনগর, নদিয়া থেকে। সত্যব্রত দত্ত লিখেছেন গড়িয়া, কলকাতা থেকে। ভারতের ঐতিহ্যবাহী প্রাচীন সাহিত্য থেকে শুরু করে প্রাচ্য এবং পাশ্চাত্যের সাহিত্য সম্ভারে চোখের ভাষা নিয়ে কতই না মণিমাণিক্য। প্রাণ সৃষ্টির লগ্ন থেকেই চোখ যেন অসীম অন্তহীন এক শব্দহীন ভাষার মহাসমুদ্র, যার গভীরে ডুব দিলে কিছু না কিছু রত্ন মিলবেই। তাই চোখকে বলা হয় মনের দর্পণ, এবং এর পিছনে অবস্থান করছে একটি আস্ত বিশ্বব্রহ্মাণ্ড। চোখের ভাষা দেশকালের গণ্ডি মানে না, মানুষ ও মনুষ্যতর প্রাণীর মধ্যে বিভেদ জানে না। এই ভাষা সর্বজনীন এবং সর্ববোধগম্য। এই প্রসঙ্গে আমি তোমার দরবারে নিবেদন করতে চাই আমার এক না মানুষী বন্ধুর কথা। এক মঙ্গলবারে তার প্রবেশ আমাদের বাড়িতে। মা তাই তার নাম রাখলেন মুংলি। বাংলার সাধারণ গাই গরুর তুলনায় সে আকার এবং আয়তনে খানিকটা বড়। প্রথম দিন তার দুধ দুইতে যেতেই সে তার আত্মপরিচয় দিল। লাথি মারা আর শিং বাগানোতে সে যথেষ্ট দক্ষ। পেছনের দুই পা বেঁধেও তার দুধ দোহানো ছিল রীতিমতো যুদ্ধ। প্রতিদিন পালে চড়তে যেত। একদিন বিকেলে ঘরে ফিরে এলো খুবই অসুস্থ হয়ে। শুধু জলের মতো মলত্যাগ করতে করতে নেতিয়ে পড়ল অত বড় শরীরটা। গ্রামের কবিরাজ দাদুকে ডাকা হলো। তিনি বিভিন্ন গাছের পাতা, বাকল, শিকড় বাকড় বেটে ওষুধ বানিয়ে দিলেন। আমি আর আমাদের বাড়ির মাহিন্দার শশধর দাদা অনেক কসরত করে 3 দিন সেই ওষুধ খাওয়ানোর পর সে চাঙ্গা হলো। আমি নিজে হাতে তার নোংরা পরিষ্কার করে পাতলা চট দিয়ে তার সারা শরীর ঘষে দিতাম আরাম দেওয়ার জন্য। আর এরপরেই ঘটল সেই অভাবনীয় ব্যাপার। অন্যদের কাছে ঘেঁষতে না দিলেও আমাকে দেখলেই তার চোখে ফুটে উঠত কৃতজ্ঞতা। যখন তার দুধ দুইতে বসতাম, সে শান্ত হয়ে 2 চোখ বন্ধ করে জাবর কাটত। তার শরীরে যখন হাত বোলাতাম, পরম মমতায় সে চেটে দিত আমার গা। লিখেছেন সত্যব্রত দত্ত, গড়িয়া, কলকাতা থেকে। ঘুম ভাঙানিয়া প্রাত্যহিকী, তাই নাকি? প্রাত্যহিকী শুনতে শুনতে আপনার ঘুম ভাঙে, নাকি ঘুম ভেঙেই আপনি প্রাত্যহিকী শোনেন? ঠিক বোঝা গেল না। যাই হোক, প্রদীপ বাগচি লিখেছেন কৃষ্ণনগর, নদিয়া থেকে। ক্রুশবিদ্ধ যিশুর চোখে ছিল ক্ষমা। স্ট্যানলি জ্যাকসনকে গুলি করার সময় বিপ্লবী বীণা দাসের চোখে ছিল আগুন। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের আগে প্রীতিলতার চোখে বিদ্রোহের ঝড়। শরৎচন্দ্রের দেবদাসের চোখে ছিল পিপাসার্ত প্রেমের বিরহানল। চোখের ভাষা তাই রামধনু রঙা।
মুখের ভাষা সসীম সহজবোধ্য, চোখের ভাষা অসীম অবোধ্য। চোখের ভাষা হৃদয়ের গভীরতম উৎস থেকে উৎসারিত এক সবুজের অভিযান, যা অন্তহীন এক পথের পাঁচালী রচনা করে। শকুন্তলার চোখের ভাষায় দুষ্মন্ত ডুবন্ত, লায়লার নৌনীল চোখ মজনুর দিল দরিয়ায় তুফান তোলে। রোমিওর চোখের ভাষায় জুলিয়েটের হৃদয় যেন পুতুল নাচের ইতিকথা। শেক্সপিয়ারের অ্যাজ ইউ লাইক ইট নাটকে রাজার মল্লযোদ্ধাকে হারিয়ে দেওয়া অরল্যান্ডোর সঙ্গে চোখাচোখি হতেই রোজালিন্ড তাকে কেবল তার গলার হারই উপহার দেয়নি, তার সমগ্র সত্তা সমর্পণ করেছিল। একেই বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট। ঠিক তেমনি আর্ডেন বনপ্রান্তরে একে অপরের আঁখির আলোয় অলিভার এবং সিলিয়ার হৃদয়ের সুপ্ত ভিসুভিয়াস জেগে উঠেছিল। নটরাজের ধ্যানগম্ভীর বিশালায়ত রক্তিম নয়নের জ্যোতির্ময় বলয়ে পার্বতীর নীলাভ নয়ন জীবনের ভাষা খুঁজে পেয়েছিল। রবীন্দ্রনাথের ভাষায় দেহের পর্দার আড়ালে বিরহীর মতো তৃষ্ণা জেগেছিল। তার সেই দীর্ঘ বিরহের তপস্যা সহসা একদিন চক্ষু বাতায়নের ভিতরে সার্থক হল। চোখ নিত্য নূতনের প্রেমিক, পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেনের মতো আজও হৃদয়ের বারান্দায় এসে দাঁড়ায় স্কুল জীবনের সহপাঠিনী মৃগনয়না মেনকা। কলেজ জীবনের সহপাঠিনী সীমার পটল চেরা চোখে হৃদয় চিরে যাওয়া রক্তিম শেষের কবিতার পাতা আজও উল্টায়। জীবনের সাঁঝবেলায় স্বীকার করি সেদিনের মনোবীণার অস্ফুট সুর। প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলেম আমার সর্বনাশ। প্রদীপ বাগচি, কৃষ্ণনগর, নদিয়া। বিশ্বজিৎ কর, আপনার লেখা পড়ব। বেশ গভীর বিষয়, চোখের ভাষা। অদ্ভুত এই ভাষা, বর্ণ শব্দ বাক্য কিচ্ছু নেই, অথচ কত সহজেই না বোধগম্য হয়ে যায়। দুগ্ধপোষ্য শিশু থেকে অশীতিপর বৃদ্ধ সবাই মায়ের চোখের ভাষায় স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা থেকে শুরু করে কড়া শাসনের সুর অনুভূত হতো। বাবার চোখের ভাষায় দেখেছি দাঁতে দাঁত চেপে লড়াইয়ের মন্ত্র। যেন প্রত্যহী কি বিশেষ এক ক্লাসে চোখের ভাষা পাঠ করেছিলাম। এই পত্রলেখক তখন ছাদনাতলায় জীবন চলচ্চিত্রের নায়কের বেশে। রাত 8টা বেজে গেছে। পুরোহিত মশাই বলে উঠলেন, এইবার শুভ দৃষ্টি। ব্যাস শুরু হয়ে গেল তোড়জোড়। পাত্রপাত্রী উভয় পক্ষ থেকে আওয়াজ, তাকাও তাকাও, ভালো করে তাকাও। চুপি চুপি বলি, ভালোবেসে বিয়ে, তবুও ওই মুহূর্তটা বেশ শিহরণ জাগানো। চোখের সামনে তখন জীবন সঙ্গিনী হাসি মুখে দাঁড়িয়ে, চোখের সেই ভাষায় এক আকাশ পরিতৃপ্তি তথা পরম এক প্রাপ্তির ঠিকানা পড়তে পেরেছিলাম। আরও এক চোখের ভাষার উপলব্ধির কথা উল্লেখ করতেই হয়। চাকরি সূত্রে তখন খড়গপুরে খবর পেলাম দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে মা কলকাতার মাঙ্গুর হাসপাতালে মৃত্যুশয্যায়। হাসপাতালের বেডে মাকে ওই অবস্থায় দেখে দাঁড়াতে পারিনি। পরের দিন মায়ের সঙ্গে দেখা করলাম, অনেক কথা হলো। চলে আসার সময় বললাম, মা 3-4 দিন পর লম্বা ছুটি নিয়ে আসবো, সাবধানে থেকো। মা শুনে অদ্ভুত এক চাউনিতে বলেছিলেন, এত দেরি করিস না বাবা। সেদিনের মায়ের চোখের ভাষায় ছিল অন্য ধরনের এক অর্থ। নিরুপায় হয়ে চলে আসার পরের দিনই মায়ের চিরতরে চলে যাওয়ার খবর পেয়েছিলাম। মায়ের সেই অনেক কথা বলা চোখের নজর মনে পড়ছিল। চোখের ভাষা বুঝতে পেরেও হয়তো সেদিন বোঝার মতো মানসিকতা ছিল না। যেন প্রত্যহে কি আজও, হ্যাঁ, সেদিনের সেই মায়ের চোখের ভাষা আজও আমাকে দগ্ধ করে, কুড়ে কুড়ে খায়।
বিশ্বজিৎ কর, গড়িয়া, কলকাতা। সচিব বন্দ্যোপাধ্যায়, আলমবাজার, কলকাতা ৩৫। খোলা জানালা প্রাত্যহিকী। বছর ৩০ আগে কলকাতা দূরদর্শনের পর্দায় সঙ্গীত সাধক মান্না দের একটি সাক্ষাৎকার দেখেছিলাম। সাক্ষাৎকার নিয়েছিলেন বিশিষ্ট অভিনেতা শ্রী অনিল চট্টোপাধ্যায়। সাক্ষাৎকারের শেষ অংশে শ্রদ্ধেয় মান্না দে তার জীবনের প্রাপ্তি, অপ্রাপ্তি, ভবিষ্যতের প্রতি প্রত্যাশা ইত্যাদি নিয়ে বেশ কিছু কথা বলার পর গাইলেন, আমি নিরালায় বসে বেঁধেছি আমার স্মরণবীণ। তখন অনিল চট্টোপাধ্যায়ের চোখে যেন পরিপূর্ণতার ইঙ্গিত। তার প্রিয় মান্নাদাকে তিনি এতদিন ধরে ভালোবেসেছেন, শ্রদ্ধা করেছেন, শুনেছেন তার গান। এক পরম তৃপ্তির পরশ যেন তার চোখে যা দেখেছিলাম সেদিন। আমার মা যে স্কুলে পড়তেন সেই স্কুলের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অন্যতম অতিথি হয়ে এসেছিলেন বিজ্ঞান সাধিকা ডক্টর অসীমা চট্টোপাধ্যায়। মা আমাকে সঙ্গে করে নিয়ে গেলেন তার কাছে। প্রাথমিক পরিচয়ের পর আমি যখন তাকে প্রণাম করছি, মা বললেন, ওকে একটু আশীর্বাদ করবেন, সামনের বছর মাধ্যমিক পরীক্ষা দেবে। কালো ফ্রেমের চশমার আড়ালে গভীর দুটি চোখে তিনি তাকালেন আমার দিকে। তারপর ধীরে ধীরে বললেন, ও যে স্কুলে পড়ছে সেই স্কুলের নাম ও উজ্জ্বল করবে এই বিশ্বাস আমার আছে। আমি জানি ও ভালো রেজাল্ট করবেই। সেদিন এই বিজ্ঞান সাধিকার চোখে দেখেছিলাম এক গভীর প্রত্যয় আর আমার প্রতি প্রগাঢ় বিশ্বাস, যা এক কিশোরকে উজ্জীবিত করেছিল। নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আমাদের স্কুলের শিক্ষক সুররঞ্জন বিশ্বাস বা এসআরবির কাছে বাড়িতে ইংরেজি পড়েছিলাম। অনেক দুষ্টুমি করেছি, ইয়ার্কিও করেছি। স্যার বকেছেন, আবার ভালোবেসেছেন খুব। যখন স্যার হেলেন কেলারের জীবনী পড়াতেন তার চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠত। সলিটারি রিপার পড়ানোর সময় তার চোখেও যেন রোম্যান্টিকতার ছোঁয়া পেতাম। কুনওয়ার সিং এর শেষ অংশটা যখন পড়তেন দেখতাম স্যারের চোখ দুটো আবেগতাড়িত হয়ে পড়ছে। আবার প্যাকিং পড়াতে পড়াতে তার চোখে কৌতুকের ইঙ্গিত লক্ষ্য করেছি। ফার্স্ট অ্যাটম বম্বে জেনারেল ম্যাক আর্থারের স্পিচ বোঝানোর সময় তার চোখে ছিল আগুনের ঝলকানি। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর স্যার এবং আমাদের নিয়ে কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই এর মতো একটি লেখা খুব সুন্দর করে এঁকে লিখে এবং বাঁধিয়ে দিয়েছিলাম স্যারকে। এসআরবি লেখাটি যখন পড়ছিলেন তখন তার চোখে দেখেছিলাম জল। আমাদের চোখগুলো ছলছল করছিল। আমরা যে স্যারের কতটা প্রিয় ছিলাম তা যেন সেদিন আমাদের সেই সম্মিলিত ভেজা চোখগুলোর অক্ষরমালা বুঝিয়ে দিয়েছিল। সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, আলমবাজার, কলকাতা ৩৫ থেকে লিখেছেন।